ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন। রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ট্রেল লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, উত্তরে শফিকুল মিল্টন। স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেওয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াংওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সচিবালয়ে নিয়মিত অফিস করতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বিক উন্নয়নে অন্য সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন তিনি। সোমবার সকাল 9:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। বৈঠক শেষে বিস্তারিত জানান মন্ত্রীরা। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে বৈঠক শেষে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। এগুলো তো প্রধানমন্ত্রীর এখতিয়ার, ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে। ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, ওই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। এদিকে সচিবালয়ে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। সোমবার সকাল 9টায় অফিসে পৌঁছালে সেখানে 3 বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতি বিপুল আস্থা জানিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। সাতিলা শারমিনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ জানান তিনি।
এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি দ্রুততম সময়ে সইয়ের আশা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. Our partnership and cooperation agreement is very near finalisation, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রতি আস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি বিপুল আস্থা, ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আগামী দিনে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শুরু করেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা কমিশন করে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি জানান, লটারিতে নয়, পুলিশে রদবদল হবে যোগ্যতার ভিত্তিতে। নিয়োগ দেওয়া হবে 2700 কনস্টেবল। রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন তিনি। দাবি আদায়ের নামে রাস্তায় আর মব তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2009-এর ফেব্রুয়ারিতে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বেশ কয়েকবার তদন্ত করা হয়। এরই মধ্যে বিচারও কার্যকর হয় বেশ কিছু বিডিআর জওয়ানের। সবশেষ কমিশনের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের কাছে। সোমবার সচিবালয়ে প্রথমবার বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে জানান, কমিশন গঠন করে পিলখানা হত্যার পুনঃতদন্ত করা হবে। তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর গঠনটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আতঙ্কের নাম মব। দাবি আদায়ের নামে রাস্তা আটকে দেয়া যেন নিয়মে পরিণত হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা কথা, দাবি আদায়ের নামে রাস্তা আটকে আর মব তৈরি করতে দেয়া হবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে, এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে বাধা দিলে নেওয়া হবে ব্যবস্থা। ক্ষমতার অপব্যবহার করলে ছাড় পাবে না পুলিশও। শিগগিরই 2700 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, লটারি নয়, পুলিশের রদবদল হবে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় সেটা আমরা নির্দেশ দিয়েছি। শেখ হাসিনার আমলে লাইসেন্স দেয়া অস্ত্রের রিভিউ, পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে উদ্যোগ নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 12 মার্চ বেলা 11টায় বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস জয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে
প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কিছু প্রথা আছে সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেয়া হবে। দেশের ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম নয়াপল্টনে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমের সামনে। বলেন, দায়িত্ব পালনে নাগরিকদের সহায়তা চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, সেই সমস্ত সমস্যাগুলো যদি আমাকে করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে জনগণকে সাথে নিয়েই করতে হবে। এখন শুধু এখানে একা সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু প্রথা আছে যেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের বেশি কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আওয়ামী লীগ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলটির কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 9 বিশিষ্ট লেখক। 26 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2025 সালে পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মোস্তফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মইদুল হাসান। প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা এবং কাঠামোগত বৈষম্য দূর করার নিশ্চয়তা পাওয়ায় অমর একুশে বইমেলায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রকাশক ঐক্য। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম অধিকার ও সংকট নিরসনের আশ্বাস মিলেছে। প্রস্তুতির সময় কম থাকলেও পাঠকদের কথা মাথায় রেখেই ব্যবসায়িক ঝুঁকি নিয়ে মেলায় ফিরছেন প্রকাশকরা। সমঝোতা হওয়ার পর রাতে 10টার সময় আমরা ওনাদের সাথে বসি এবং আমাদের সমঝোতাটা স্বাক্ষর হয়। শর্ত যখন সবগুলো মানা হয়ে গেছে তখন আমরা সম্মতি দিয়েছি যে আমরা বইমেলায় অংশগ্রহণ করব। যেহেতু আগের একটা লটারি হয়ে গেছে, তার ভিত্তিতে কিছু প্যাভিলিয়ন তৈরি হয়ে গেছিল। এবার একটা বিশেষ পরিস্থিতিতে বইমেলা হচ্ছে, একটা ক্রান্তিকালে বইমেলাটা হচ্ছে, তো সেখানে যাতে সবার এক ধরনের উপস্থিতিটা একটা মানে সমমর্যাদার থাকে। বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি একথা জানান। গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে, সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি সই করেছে মন্তব্য করে চুক্তিটি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সকালে মতিঝিলে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার।
নতুন সরকারের কাছে চাঁদাবাজি নিরসন ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরির আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। ডিফল্টার যারা, আমার তো মনে হয় এটা যে স্ট্র্যাটেজিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমরা সরকারের সাথে গভীরভাবে নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকার প্রথম দিকে